আসসালামু আলাইকুম এগেইন। আজকে আমরা আহ, খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রত্যেকটা আহ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোশ্চিন এসে থাকে। আর আশা করব আপনাদের বিগত ক্লাসগুলোতে কোনো যদি প্রবলেম থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। আমরা সবাই মিলে সেটি সলভ করার চেষ্টা করব। আর এছাড়াও যদি কোনো আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন। তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে যে সাধারণ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। আপনারা আপনারা খেয়াল করবেন, একটু আশা করছি আপনারা হচ্ছে যে খাতা কলম নিয়ে নোট করার জন্য বসবেন এবং আমাদের ক্লাসগুলো খেয়াল করবেন, মনোযোগ সহকারে খেয়াল করবেন। আচ্ছা, আজকে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে যে পরমাণু, অণু, এগুলো নিয়ে পড়বো। সাথে সাথে সামনে কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন আইসোটপ, আইসোবার, আইসোটন। এছাড়াও আমরা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এগুলো নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি ইতিপূর্বে, কিন্তু আশা করি যে আজকের ক্লাসটি আরেকটু কনস্ট্রাকটিভ হবে। যারা নতুন আছেন তাদের জন্য সুবিধাজনক হবে আশা করা যায়। তো আমাদের পরমাণু এবং অণু, এখানে একটু আমাদের কনসেপশনে একটু ঝামেলা থাকতে পারে। যেমন পরমাণু আর অণু, এর মধ্যে বড় কোনটি বা এর মধ্যে ক্ষুদ্রতম কোনটি বা ছোট কোনটি, সেটার ক্ষেত্রে একটু খেয়াল করুন। পরমাণু হচ্ছে যে পরম অণু, আর অণুটা হচ্ছে যে অণু। দ্যাট মিন্স পরমাণুটা হচ্ছে ছোট বা ক্ষুদ্রতম ইউনিট বা ক্ষুদ্রতম একক, আর অণুটা কিন্তু একটু বড়। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে পরমাণু, একটা অ্যাটম আর একটা পরমাণু, এটা আসলে কেমন হয় আমরা পরমাণুর মডেল যেটা আছে সেটা আমরা দেখেছিলাম এর আগে। তারপর আমি আর একটু ক্লাস নিব, সেটা সমস্যা নেই। তাহলে একটা অ্যাটম যদি এরকম হয়, একটা অ্যাটমকে আমরা যদি আহ বিশ্লেষণ করি তাহলে এর মধ্য থেকে আমরা কয়েকটা কণিকা দেখতে পাবো। সেই কণিকার নামগুলো এখানে দেওয়া আছে: প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তাহলে একটা পরমাণুকে আমরা ভাঙলে আমরা বলতেছি যে পরমাণু পাওয়া যায় অণুকে বিশ্লেষণ করলে, আর একটা পরমাণুকে ভাঙলে বা একটা পরমাণুকে বিশ্লেষণ করলে আমরা সেখানে পাই প্রোটন, পি তে প্রোটন, এন তে নিউট্রন, আর হচ্ছে ই তে ইলেকট্রন। এগুলা হচ্ছে কণিকা, এগুলো হচ্ছে কণা। ঠিক আছে, এগুলা নট পরমাণু, বা পরমাণুকে ভাঙলে এগুলো পাওয়া যায়। তাহলে এখানে প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এই তিনটা কণিকা, এই তিনটা কণিকাগুলো বা কণাগুলো কোথায় থাকে এটা একটু আমরা যদি পরমাণুর গঠনে যদি যাই, আমরা এর আগে বলেছিলাম সেটা হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। এটা হচ্ছে যে একটা অ্যাটমের হচ্ছে যে, বা একটা পরমাণু হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে এইটা নিউক্লিয়াস। আর এগুলো হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অঞ্চল, নিউক্লিয়াসের বাহির অঞ্চল। আর এটা হচ্ছে নিউক্লিয়াস, একটা অ্যাটমের মধ্যে একটা সেন্টার থাকে, সেই সেন্টারটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানেই হচ্ছে যে একটা কেন্দ্রবিন্দু বা সেন্টার। তাহলে এই সেন্টারের মধ্যে থাকে হচ্ছে পরমাণু, প্রোটন আর হচ্ছে যে নিউট্রন। আর নিউক্লিয়াসের বাইরে বা সেন্টারের বাইরে যেগুলো থাকে সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে আমাদের তিনটা কণিকার মধ্যে তিনটা স্থায়ী কণিকা বলা যায় এগুলোকে। প্রত্যেকটা অ্যাটমের মধ্যে এই তিনটা কণিকা আছে। এই তিনটা কণিকার মধ্যে প্রোটন আর নিউট্রন, পি অ্যান্ড এন, এই দুইটা থাকে নিউক্লিয়াসের ভিতরে, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তাহলে পরমাণুর বিশেষত্বটা কি? পরমাণুর বিশেষত্ব হচ্ছে যে আপনার পরমাণুটা হচ্ছে যে আপনার রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ, মানে রাসায়নিক বিক্রিয়া যে ঘটায়, রাসায়নিক বিক্রিয়া যে ঘটায়, সেই রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু এই পরমাণুটা প্রত্যক্ষভাবে হচ্ছে যে মানে বিক্রিয়া ঘটায়। ঠিক আছে,
অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা হয় হচ্ছে পরমাণুর মাধ্যম দিয়ে। ঠিক আছে, যদি আমি বলি যে একটা অ্যাটম, মানে যদি কথার কথা যে এই দুইটা মিলে হচ্ছে কি H2O, অর্থাৎ এটা কিন্তু পরমাণু না, এটা কিন্তু পরমাণু না, এটা কিন্তু অণু। ঠিক আছে, এটা কিন্তু অণু, কিন্তু এখানে যে বিক্রিয়াটা হচ্ছে কিন্তু এখানে এই অণুটা ভেঙে দুইটা হাইড্রোজেন তৈরি হয়। ঠিক আছে, আর এখানে দুইটা অক্সিজেন বের হচ্ছে বা হচ্ছে। এই অক্সিজেন আর হাইড্রোজেন এদের মধ্যে কিন্তু বিক্রিয়াটা হয়, বিক্রিয়াটা সরাসরি কিন্তু মানে হাইড্রোজেন আর অক্সিজেন মানে H2O2 এর মধ্যে কিন্তু না, এর মধ্যে যে অ্যাটম গুলো আছে সেগুলার মধ্যে আর কি বিক্রিয়াটা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে অণুর মধ্যে বিক্রিয়া, অ্যাকচুয়ালি অণুর মধ্যে বিক্রিয়া মানে বিক্রিয়ায় অংশগ্রহণ করছে অণু, বাট বিক্রিয়াটা হচ্ছে কিন্তু পরমাণুর মধ্যে। এই জন্য বলা হচ্ছে যে পদার্থের ক্ষুদ্রতম একক এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং মৌলের বৈশিষ্ট্য ধারণ করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবং এবং এখানে তিনটা কি বলে কণিকা, সেটা হচ্ছে যে প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। তাহলে আমরা পরমাণুকে ভাঙলে আমরা পাচ্ছি এই তিনটা। আর অণুকে যদি আমরা বিশ্লেষণ করি, আমি এর পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে অণুকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে পরমাণুগুলা পাবো। আর আবার পরমাণুকে বিশ্লেষণ করলে আমরা তখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। সেটাই এখানে বলা হয়েছে। আর আরেকটা বিশেষ যেটা মানে বৈশিষ্ট্য অণুর, সেটা হচ্ছে যে কি এখানে দুই বা ততোধিক একই মৌল অথবা দুই বা ততোধিক ভিন্ন মৌলের মধ্যে কিন্তু অণু তৈরি হতে পারে। এবং এখানে দেখেন একটু যে দুইটা ভিন্ন মৌল এবং সেখানে কি রয়েছে, কি থাকবে, সেটা থাকবে হচ্ছে যে এখানে লাল ইয়ে দিয়ে দেখা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হবে। অর্থাৎ একটু যদি উদাহরণে যদি খেয়াল করি, H2O, এখানে আমি যদি খেয়াল করি তাহলে এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেন এভাবে কিন্তু যুক্ত আছে। সো এইটা H2O যেটা, সেটা একটা অণু। অপরদিকে আমি যেটা দেখালাম অক্সিজেন, অক্সিজেনের মধ্যে দেখেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে। সুতরাং এটা হচ্ছে যে অণু। তাহলে অণু এবং পরমাণুর মধ্যে পরমাণুটা হচ্ছে যে ক্ষুদ্রতম ইউনিট, আর অণুটা হচ্ছে কিছুটা বড়, বা যৌগ যেগুলা আছে সেগুলা হচ্ছে যে এগুলা হচ্ছে যে অণু। এবং এখানে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? একটু বলবেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যা। পর অণু এবং পরমাণু এখান থেকে সরাসরি আসলে ওইভাবে কোশ্চেন কোনো পরীক্ষায় আসে না, কিন্তু এখন যে টপিকগুলো পড়বো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো একদমই বেসিক, মানে রাসায়নিক বা রসায়ন বিদ্যায় এই টপিকগুলো বা এই মানে টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনি দেখবেন বিগত যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো আছে সেগুলা প্রত্যেকটাতেই প্রায় এগুলা থেকেই কোশ্চেন হয়ে থাকে, বেসিক যে জিনিসগুলো সেগুলা থেকেই সুতরাং মানে কোশ্চেন হয়ে থাকে। সেজন্য আপনাকে কিন্তু এই জিনিসটা ভালো মতো, মানে বেসিক যেহেতু, আপনাকে ভালো মতো বুঝে আপনাকে রপ্ত করতে হবে। আচ্ছা, পারমাণবিক সংখ্যাটা কি আমি একটু বলি। আমরা একটু আগেই অ্যাটম দেখলাম, তাই না? এই অ্যাটমের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। ঠিক আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা, যেহেতু এগুলা কণিকা, কয়টা কণিকা এর মধ্যে আছে সেটা হচ্ছে যে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। এখন কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে অবস্থিত এই প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ এই যদি এটা সোডিয়াম হয়, সোডিয়ামের যে প্রোটন সংখ্যা সেটা হচ্ছে যে 11। অর্থাৎ প্রোটনস হচ্ছে যে 11টা প্রোটনস সোডিয়াম অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে থাকে। ঠিক আছে, এই জন্য সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, আমরা আপনারা জানেন যে এই পৃথিবীতে যতগুলো মৌল রয়েছে এগুলাকে একটা টেবিলের মধ্যে রাখা হয়েছে, যেটার নাম হচ্ছে পর্যায়
সারণী বলে। ইংরেজি মানে ইংরেজিতে বলে পেরিওডিক টেবিল, পেরিওডিক টেবিল। ঠিক আছে, এখানে যে 118টা মৌল আছে সেগুলাকে একটা টেবিলে সজ্জিত করে রাখা হয়েছে। এটা তাদের ধর্মের উপর, তাদের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে এই টেবিলটা তৈরি করা হয়েছে। তো এই যে টেবিলটা তৈরি করা হয়েছে, এখানে যে মানে সিরিয়ালি আর কি প্রত্যেকটা অ্যাটম রাখা হয়েছে। ঠিক আছে, তো এই যে সিরিয়াল নাম্বারটা, সেটা কিন্তু এই প্রোটন নাম্বারের উপর ডিপেন্ড করে করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি সিরিয়ালি বলি অ্যাটমগুলোর নাম, তাহলে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার হচ্ছে যে তাদের পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, তো আপনাদের সুবিধার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, মানে 1 থেকে 30 পর্যন্ত 30টা মেটালের নামটা একটু মনে রাখা ভালো। তাহলে কি হচ্ছে, এই 30টা মেটালের মধ্য থেকে হয়তো বা পরীক্ষায় আসতে পারে যে আয়রনের পারমাণবিক সংখ্যা কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত, অথবা এর নিউক্লিয়াসে কয়টি প্রোটন রয়েছে। এইভাবে কিন্তু কোশ্চেন হতে পারে। হ্যাঁ, আমাদের খুবই মানে আহ, যেটা বলবো যে যৌগের মধ্যে যত রাসায়নিক যৌগ আছে এর মধ্যে সবচেয়ে বেশি আধিক্য, যেটা বেশি দেখা যায়, সেটা হচ্ছে যে এই কার্বন এলিমেন্টের অ্যামাউন্টটা আমাদের পৃথিবীতে হিউজ। কার্বন, এই কার্বন সি, সি দ্বারা, অর্থাৎ আপনার যত কোল বা কালো জাতীয় যে জিনিসগুলো আছে বা পদার্থগুলো আছে, ম্যাক্সিমামের ভিতরেই হচ্ছে কার্বনটা খুবই বেশি পরিমাণ থাকে। ঠিক আছে, তো যাই হোক, এই কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এর মানে আপনার মাথায় আসতে হবে যে কার্বন যে অ্যাটম, এই কার্বন অ্যাটমের নিউক্লিয়াসে তাহলে কয়টি প্রোটন আছে? 6টি আছে, নিউক্লিয়াসে 6টি প্রোটন রয়েছে। এই জন্য কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। ঠিক আছে, একইভাবে আমরা যদি অক্সিজেনের কথা বলি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। ঠিক আছে, আমরা যদি সিরিয়ালি বলি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে যে আপনার হচ্ছে সিরিয়াল নাম্বার যেটা, সেটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে আমি যেটা বললাম, তাহলে একসাথে 1 থেকে 30 পর্যন্ত এটা আপনি ধীরে ধীরে মুখস্থ করতে পারেন। একদম মানে ঠুটস্থ করতে হবে এমনটি না। আপনি যদি পরিচিত যে অ্যাটম গুলো আছে, পরমাণুগুলো আছে, সেগুলো যদি আপনি একটু পড়েন তাহলে ভালো হয়। যেমন কার্বনটা খুবই পরিচিত, আয়রন খুবই পরিচিত, সোডিয়াম খুবই পরিচিত, ক্যালসিয়াম খুবই পরিচিত। ঠিক আছে, এই পরিচিত যে অ্যাটম গুলো আছে সেগুলোর হয়তো বা পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আমি বলবো যে সেগুলো দেখার জন্য বা মুখস্থ করার জন্য। এগুলোর ছন্দ আছে, আমি চাইলে হয়তো পরবর্তীতে আমি যখন পিরিয়ডিক টেবিল পর্যায় সারণীটা পড়াবো তখন আমি ছন্দ দিয়ে মুখস্থ করার একটা টেকনিক শিখিয়ে দিব। আচ্ছা, একইভাবে পারমাণবিক ভর, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা অথবা পারমাণবিক ভর অথবা নিউক্লিয়ন সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এটা হলো পারমাণবিক ভর সংখ্যা। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, একটু মানে ভালো করে খেয়াল করুন যে এখানে কিন্তু একটু পার্থক্য আছে। আগে ছিল পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আগে ছিল পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা ছিল কি? পারমাণবিক সংখ্যা ছিল হচ্ছে প্রোটনের সংখ্যা। এই যে প্রোটন সংখ্যাটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু এখানে যেটা সেটা হচ্ছে যে পারমাণবিক ভর বা ভর সংখ্যা। আমরা একটু আগে যে বললাম না যে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে, আর এটা যদি অ্যাটম হয়, নিউক্লিয়াসের মধ্যে থাকে P+N। ঠিক আছে, অর্থাৎ প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তাহলে এই যে P+N, এই দুইটা কণিকার সংখ্যা যেটা, অর্থাৎ প্রোটন যদি 11টা থাকে, নিউট্রন যদি 11টা থাকে, তাহলে 11 আর 11 হয়ে গেল হচ্ছে 22। এই 22 হচ্ছে ওই অ্যাটমের পারমাণবিক ভর সংখ্যা, অথবা সংক্ষেপে ভর সংখ্যা বলে। তাহলে আমরা যদি সিম্পল ভাবে বলি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন যে দুইটা কণিকা আছে, এদের যে সংখ্যাটা, টোটাল সংখ্যা, সেটাই হচ্ছে তার ওই পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা বা ভর সংখ্যা বলে। অথবা
আরেকটা বলি নিউক্লিয়ন সংখ্যা, সরি, নিউক্লিয়ন সংখ্যা কেন বলছি, যে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন আছে, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে, এই জন্য এই দুইটার যোগফল যেটা, সেটাই হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে আমি কি বুঝাতে পেরেছি? তাহলে পারমাণবিক সংখ্যা আর হচ্ছে পারমাণবিক ভর কিন্তু দুইটা আলাদা জিনিস। পারমাণবিক সংখ্যা যেটা, সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, আর পারমাণবিক ভর বা ভর সংখ্যা যেটা, সেটা প্রোটন এবং নিউট্রনের যোগফল, সেটা হচ্ছে যে পারমাণবিক ভর। আশা করছি যে আপনারা বুঝতে সমস্যা হবে না, বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা একটা দেখব, সেটা হচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যার উদাহরণ, অর্থাৎ পারমাণবিক ভর সংখ্যা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখব। সেটা হচ্ছে কি, যদি পারমাণবিক যেটা হচ্ছে যে যদি এরকম দেওয়া থাকে যে, যদি দেওয়া থাকে যে কার্বন পরমাণুর প্রোটনের সংখ্যা কত, প্রোটনের সংখ্যা আমরা একটু আগে দেখেছি যে পারমাণবিক সংখ্যা যেটা, সেটা হচ্ছে প্রোটনের সংখ্যা, অর্থাৎ সেটা যদি 6 হয়, আর নিউট্রন সংখ্যা যদি আপনাকে বলে দেওয়া হয় 6, তাহলে এই কার্বন অ্যাটমের যে পারমাণবিক ভর সেটা কত হবে, 6 + 6, সেটা হবে 12। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? তাহলে পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, আর পারমাণবিক ভর মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। তাহলে প্রোটন আর নিউট্রনের সংখ্যা যদি আপনি জেনে থাকেন বা আপনাকে বলে দেওয়া হয়, তাহলে তো আপনি আপনি এখানকার পারমাণবিক ভর পেয়ে যাবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে একটু একটা সংকেত লিখে রাখেন, একটা সাধারণ সংকেত আমি এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি কোনো একটা অ্যাটম হয়, ঠিক আছে, মনে করেন এটা একটা অ্যাটম, যদি কোনো একটা অ্যাটম হয়, তাহলে এদের একটা মানে মেথড আছে, একটা মানে সংকেত লেখার একটা টেকনিক আছে, বা একটা রুলস অনুসারে সংকেতটা লিখতে হয়। সেটা কি, যদি কোনো একটা এক্স, যদি একটা অ্যাটম হয়, তাহলে এই এক্স এর এই কর্নারে যেটা লেখা থাকে, এই পজিশনে কোনো সংখ্যা যদি লেখা থাকে, তাহলে বুঝবেন এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, যেটা আমি যদি বলি P+N, এই এন সংখ্যাটা এখানে যদি কোনো সংখ্যা লেখা থাকে, আর এই কর্নারে কোনো যদি লেখা থাকে কোনো একটা সংখ্যা, সেটা হচ্ছে যে প্রোটন সংখ্যা শুধু, অর্থাৎ পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আপনারা একটু এটা লিখে রাখবেন, তাহলে পারমাণবিক সংখ্যা দ্যাট মিন্স হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, আর এইখানে কোনো সংখ্যা যদি লেখা থাকে, আপনি কোনো একটা অণু বা ইয়ার মধ্যে লেখা থাকে, এটা হলো পরমাণুর সংখ্যা। এখানে কোনো সংখ্যা লেখা থাকলে সেটা হলো পরমাণুর সংখ্যা। ঠিক আছে, পরমাণুর সংখ্যা। আর এইখানে যেটা লেখা হয় সেটা হচ্ছে চার্জের সংখ্যা। সেটা নেগেটিভ চার্জ হতে পারে অথবা পজিটিভ মানে হতে পারে, চার্জের সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে যে মানে একটা মানে ইউনিভার্সাল একটা টেকনিক, এইভাবেই লিখতে হয়, এটা হচ্ছে নিয়ম। হ্যাঁ, তাহলে এইখানে একটা দেখেন সংকেত লেখা আছে। হ্যাঁ, এখানে সি, অর্থাৎ সি দ্বারা ওই কার্বন অ্যাটমটা বোঝাচ্ছে, এখানে লেখা আছে 12, আর এখানে লেখা আছে 6। তাহলে এই 6 যেটা, সেটা হলো প্রোটন সংখ্যা, অর্থাৎ এই 6টাই হলো তার পারমাণবিক সংখ্যা। এখানে যেহেতু 12 লেখা আছে, এটা আপনি বুঝে ফেলবেন যে এটা হলো ভর সংখ্যা বা পারমাণবিক ভর। ঠিক আছে, ভর সংখ্যা অথবা পারমাণবিক ভর, অথবা এখানে আমি যেটা বললাম যে P+N, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফল যেটা, সেটাই হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে, এখন যদি আপনাকে বলা হয় যে এখানে তাহলে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত হবে, তাহলে আমরা যদি এই 12 থেকে, অর্থাৎ P+N, এটা হলো নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা সমান এত, আর বাদ দিব হচ্ছে যে পি, অর্থাৎ 6, তাহলে আসে কত, 6। তাহলে এই এন এর মান, অর্থাৎ নিউট্রন হচ্ছে 6টা। তাহলে কি আমি বুঝাতে পেরেছি এই যে নিয়মটা বা কিভাবে লিখতে হয়? সেটা হচ্ছে যে একটা অ্যাটম যদি এক্স হয়, এই এক্স এর
বামের উপরের কর্নারে যে সংখ্যাটা লেখা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা অথবা P+N, অর্থাৎ প্রোটন প্লাস নিউট্রন। অপরদিকে বামের অ্যাটমের বামের নিচ বরাবর বটমের দিকে যে সংখ্যাটা লেখা থাকে সেটা হলো পি এর মান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, একটা অ্যাটমের ডান পাশের উপরের কর্নারে যেটা লেখা থাকে সেটা হচ্ছে পজিটিভ অথবা নেগেটিভ চার্জের সংখ্যা লেখা থাকবে। আর অ্যাটমের ডান পাশের নিচ বরাবর যেটা লেখা থাকবে সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা। যেমন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন ওয়াটারের সংকেতটা লিখি H2O, এভাবে লিখি না? তাহলে দেখেন এটা একটা মৌল যদি হয়, অ্যাটম যদি হয়, তার ডানের নিচে যে যে সংখ্যাটা দেওয়া আছে এটা দ্বারা আপনি কি বুঝেন? এর মানে হচ্ছে যে পানির এই একটা অণুর ভিতরে হাইড্রোজেন আছে দুইটা, আর এখানে কিছু নাই, মানে হচ্ছে যে এখানে ওয়ান আছে, আর অক্সিজেন আছে একটি। তাহলে আমরা এই যে টুটা এখানে লিখলাম না উপরে লিখলাম, আমরা কিন্তু নিচে লিখেছি। এই জন্য হচ্ছে যে আপনার যেটা কোনো মৌলের অ্যাটমের ডান পাশের নিচ বরাবর যেটা লেখা থাকবে সেটা হচ্ছে যে ওই ওই অ্যাটমের সংখ্যাটা বা পরমাণুর সংখ্যা লেখা থাকবে। আচ্ছা, আমি আর একটা উদাহরণ দিয়ে একটু বুঝাই। সেটা হচ্ছে যখন আমরা কোনো আয়ন আয়ন লিখি, অর্থাৎ মনে করেন সোডিয়াম প্লাস লিখলাম, সেক্ষেত্রে দেখেন তো আমি চার্জটা কোথায় লিখেছি? চার্জটা লিখেছি একটা অ্যাটমের মানে ডান পাশের উপরের কর্নারে আমি লিখেছি, এখানে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ। একইভাবে আমি যদি এরকম লিখি NO3 মাইনাস, অর্থাৎ নাইট্রেট আয়ন, হ্যাঁ দেখেন এখানে অক্সিজেনের উপরে আমি মানে নেগেটিভ একটা নেগেটিভ চার্জ লিখেছি। তো এটা হলো যে মানে আপনাকে ইউনিভার্সাল একটা টেকনিক, এভাবেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন অক্সিজেন আছে তিনটা, এটা দ্বারা অক্সিজেন কয়টা আছে? তিনটা আছে, সেটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই একটা ইউনিভার্সাল একটা টেকনিক আমরা লেখা শিখলাম, যেটার মাধ্যমে আমরা পারমাণবিক সংখ্যা কোনটা, পারমাণবিক ভর সংখ্যা কোনটা, সেটা আমরা চিনতে পারবো। ঠিক আছে, একইভাবে দেখেন অক্সিজেনের একটা উদাহরণ দেওয়া হয়েছে। এখানে অক্সিজেনের প্রোটন সংখ্যা কত? 8। আপনি বুঝতে পারতেছেন, তাহলে প্রোটন সংখ্যা যদি 8 হয় তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে? সেটা 8ই হবে। আর যদি পারমাণবিক ভর আমরা বের করতে চাই তাহলে এই 8 আর হচ্ছে নিউট্রন সংখ্যা দেওয়া আছে 8, এই 8 আর 8 যোগ করে হয় 16, সেটা হচ্ছে যে অক্সিজেন। তাহলে অক্সিজেনের সংকেত এখানে যেখানে লেখা আছে দেখেন, Vale, কেউ কি ah, কিছু বলছিলেন? জি। vamos. ওকে, একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যারা কথা বলছেন আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে নেবেন অবশ্যই। তাহলে দেখেন অক্সিজেনের এখানে আমার আমার যে সংকেতটা লেখা আছে অক্সিজেন 16, 8। ঠিক আছে, তাহলে এই 8 দ্বারা পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ প্রোটন সংখ্যা, আর 16 দ্বারা বোঝাচ্ছে P+N। ঠিক আছে, প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনারা। এরপরে আমি যেটা দেখাবো আপনাকে, দেখেন একইভাবে এখানে দেখেন সোডিয়ামের ক্ষেত্রে দেওয়া আছে। সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, নিউট্রন সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, এই জন্য সোডিয়ামের এই যে সংকেতটা দেখেন একটু খেয়াল করেন। সোডিয়ামের এখানে আপনি যদি কেউ এভাবে লেখে সোডিয়াম, উপরে লেখা আছে 23 আর নিচে হচ্ছে 11, এটা দ্বারা কি বোঝায়? এটা হলো যে প্রোটন সংখ্যা, আর এটা হলো P+N সংখ্যা। তাহলে যদি বলা হয় সোডিয়ামের নিউট্রন সংখ্যা কত, তাহলে 23 মাইনাস 11 সমান সমান 12। তাহলে এটা গেল নিউট্রন সংখ্যা, এটা গেল প্রোটন সংখ্যা, আর এটা P+N। তাহলে এই 23 হলো পারমাণবিক ভর, 11 হলো পারমাণবিক সংখ্যা, আর এটা হলো নিউট্রন সংখ্যা। ঠিক আছে, এইভাবে আমাদের খুব পরিচিত সেটা হচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, ইউরেনিয়ামের কত? ইউরেনিয়ামের প্রোটনের সংখ্যা যেটা সেটা হচ্ছে 92, অর্থাৎ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 92, আর নিউট্রনের সংখ্যা দেখেন 146। তাহলে এর ভর সংখ্যা কত হবে?
92 এর সাথে 146 যোগ হবে, হলে 238। এটা অবশ্যই মুখস্থ রাখবেন। ইউরেনিয়াম খুব পরিচিত, এবং আমাদের যেহেতু ইউরেনিয়াম চুল্লি দিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, এখানে কিন্তু জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। যেহেতু এটা খুবই পরিচিত আমাদের দেশে, সুতরাং পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা 92, আর ইউরেনিয়ামের পারমাণবিক ভর যেটা, সেটা হলো 238, অর্থাৎ 238। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আসতে পারে যে ইউরেনিয়ামে তাহলে নিউট্রন সংখ্যা কত, তাহলে 238 থেকে 92 বিয়োগ করলে 146 আসবে। ঠিক আছে, এটা মানে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরো কয়েকটা কোশ্চেন, এটা পরীক্ষায় বারবারই আসে। সবচেয়ে হালকা মৌল কোনটা, আমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে যে হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, সবচেয়ে হালকা মৌলিক গ্যাস এই একই, হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে যে আমাদের পিরিয়ডিক টেবিলের সর্বপ্রথম মৌল, এবং সেটা কিন্তু অনেক হালকা, এর পারমাণবিক ভরও কম, এবং এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 1। ঠিক আছে, আর সবচেয়ে হালকা মৌলিক গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবং সবচেয়ে ভারী মৌলিক গ্যাস যেটা, সেটা হচ্ছে যে কি, রেডন। ঠিক আছে, রেডন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। রেডনটা হলো নিষ্ক্রিয় গ্যাস, এবং এটা সবচেয়ে ভারী মৌলিক গ্যাস, সেটা হচ্ছে রেডন। আর প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল, হ্যাঁ, যেটা প্রাকৃতিক ভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে ইউরেনিয়াম। হ্যাঁ, ইউরেনিয়ামের কত বললাম, 238 পারমাণবিক ভর, আর 92 হলো পারমাণবিক সংখ্যা। এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসতে পারে, যেগুলো মনে করেন যে প্রাইমারি স্কুলের যারা পরীক্ষা দিতে চান, ঠিক আছে, ইন্টারসি এর যে পরীক্ষাগুলো দিতে চান, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এগুলা জেনে রাখা ভালো। আচ্ছা, এরপরে তো অলরেডি দেখিয়েছি, আণবিক ভরটা কি। আণবিক ভর হলো যে অণুর যে ভরটা, সেটা হচ্ছে আণবিক ভর। অর্থাৎ আপনি পারমাণবিক ভর পারেন, তাহলে এই পরমাণু দিয়ে কোনো যদি অণু গঠন হয়, তাহলে সেইটার ভর কত সেটার কথা বলছে। একদমই সহজ। হ্যাঁ, আপনি যদি পারমাণবিক ভর আহ, পারেন, তাহলে ওইটার যোগফল করলেই হচ্ছে যে, যেমন আমাদের খুবই পরিচিত যে, যেমন হচ্ছে ওয়াটার। ওয়াটারের হচ্ছে আণবিক ভর কত, এটা একটা অণু, সুতরাং এর যে ভর, মানে এই টোটালটার যে ভর, সেটা হবে আণবিক ভর। আর শুধু শুধু হাইড্রোজেনের যদি হয়, এটা একটা পরমাণু, তাহলে এর যে ভর সেটা হবে পারমাণবিক ভর। তাহলে আণবিক ভরটা বের করার জন্য আমার ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের পারমাণবিক ভর আপনাকে জানতে হবে। তাহলে এখানে হাইড্রোজেনের যে পারমাণবিক ভর, সেটা হচ্ছে 1। আর হাইড্রোজেন কয়টি আছে, আমি একটু আগেই বললাম যে কোনো একটা এলিমেন্টের বা অ্যাটমের ডান পাশে নিচে যেটা থাকে, সেটা হচ্ছে তার সংখ্যা। তাহলে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে 2টা, এই জন্য এটা এটা দিয়ে 2 দিয়ে এটাকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলাম। এরপরে পাশে আরেকটা যে অ্যাটম আছে, সেটার ক্ষেত্রে আমাকে যোগ করতে হবে। একটু আগেই দেখলাম যে অক্সিজেনের পারমাণবিক ভর কত, সেটা হচ্ছে 16। তাহলে এখানে টোটাল কত আসতেছে, 1, মানে 8, অর্থাৎ 18। ঠিক আছে, এই যে 18, এটা এই যে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট বা ডালটন। ঠিক আছে, AMU বলা হয়, AMU, অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে তার আণবিক ভর। ওয়াটারের আণবিক ভর হলো এটা। তাহলে মানে আণবিক ভর নির্ণয় করা খুবই সহজ। কিভাবে করব, সেটা হচ্ছে প্রত্যেকটা পরমাণুর যদি আমি পারমাণবিক ভর জানি, তাহলে সেই পারমাণবিক ভর তাদের সমষ্টি করলেই কিন্তু আমরা অণুর যে পারমাণবিক ভর সেটা, আণবিক ভর সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের আগে পারতে হবে কি পারমাণবিক ভর, তারপর মানে আণবিক ভর আমরা বের করতে পারবো। ঠিক আছে, এটাকে বলা হয় 18 AMU, 18 আণবিক ভর ওয়াটারের। আচ্ছা, আমি কি বুঝাতে পেরেছি? এরকম আমি যদি সালফিউরিক অ্যাসিডের কথা চিন্তা করি, বা HCl, HCl, HCl এর যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে আছে হাইড্রোজেন একটা, Cl, ক্লোরিন আছে একটা। হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন হচ্ছে 35.5।
এই জন্য এর যে আণবিক ভর 36.5 অ্যাটমিক মাস ইউনিট, বা ডাল্টন বল, এটাকে ডাল্টন বল। ঠিক আছে, এভাবে আমরা আণবিক ভর বের করতে পারি। আপনারা কি ক্লিয়ার কিনা এ পর্যন্ত? যদি কারো কোনো সমস্যা থাকে আলোচনা করবো, আর যদি ক্লিয়ার থাকেন তাহলে চ্যাট বক্সে একটু আমাকে নক দিবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমরা আণবিক ভর নির্ণয় করা শিখলাম। এরপরে আমরা যেটা দেখব, জি থ্যাংক ইউ, আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কয়েকটা মৌল দেওয়া, এই অণু দেওয়া আছে, যেগুলার আমি অলরেডি আণবিক ভর বের করা শিখিয়েছি। ঠিক আছে, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে পরমাণুর সংখ্যা যেটা, সেটা কিন্তু যোগ করলে হবে না, এখানে গুণ করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু খেয়াল রাখবেন, যেমন CH4, আমি একটা দেখাই, যে CH4 অর্থাৎ মিথেনের যে সংকেত সেটা হচ্ছে CH4। তাহলে মিথেনের সংকেতের যদি আমরা আহ মানে ভরটা বের করতে চাই CH4, তাহলে আমরা কিভাবে করব? একটু আপনারা করেন তো নিজেরা নিজেরা। কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের মানে পারমাণবিক ভর 1, আর হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে 12 প্লাস 4, তাহলে কত আসে? 16। অর্থাৎ হ্যাঁ, মিথেনের যে এই, আণবিক ভর সেটা হচ্ছে 16। এরকম ভাবে আপনারা করতে পারেন। এগুলো সাধারণত পরীক্ষায় খুব একটা বেশি আসে না। কমন যদি আসতে পারে, কমন যে মানে অণুগুলো আছে, যৌগ আছে, সেটা আণবিক ভর বের করা আসতে পারে। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইড যদি হয়, কার্বন ডাই অক্সাইডের আসে হচ্ছে 44। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপরে দেখেন, এটা মানে কেমিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, সেটা হচ্ছে অ্যাভোগেড্রো সংখ্যা। ঠিক আছে, অ্যাভোগেড্রো সংখ্যা, অর্থাৎ যদি আপনাকে বলা হয় ঠিক আছে, যদি আপনাকে বলা হয় যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, বিজ্ঞানী অ্যাভোগেড্রো উনি একটা তত্ত্ব আবিষ্কার করেছেন বা ইয়ে করেছেন, সেটা হচ্ছে যে যদি চাপ এবং তাপমাত্রা স্থির রাখা হয়, তাহলে যত মৌলিক এবং যৌগিক গ্যাস আছে, এই মৌলিক এবং যৌগিক গ্যাসে যে অণুর সংখ্যাটা আছে সেটা ফিক্সড, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে। সেটা কত? সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটা কিন্তু হিউজ একটা নাম্বার। হ্যাঁ, সে সংখ্যাটা এখানে দেওয়া আছে, দেখেন, 6.02 ইন্টু 10⁻23। ঠিক আছে, অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে একটা সিলিন্ডারের মধ্যে। ঠিক আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রয়েছে, 1 মোল। ঠিক আছে, 1 মোল হচ্ছে, মোলটা হচ্ছে যে একটা রাসায়নিক ইউনিট, আমি এটা পরবর্তীতে পড়াবো। তো 1 মোল কার্বন ডাই অক্সাইড যেটা, এই 1 মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যে কতটুকু সেই কার্বন ডাই অক্সাইড, একটু আগে যে আমরা আণবিক ভরটা বের করলাম না, সেটাকে বলা গ্রাম আণবিক ভর। অর্থাৎ গ্রাম আণবিক ভরে যদি কনভার্ট করা হয়, 44 যে আমরা AMU পাইলাম, এইটাকে যদি আমরা গ্রামে ধরে নিই, 44 গ্রাম, এই 44 গ্রামটা হচ্ছে 1 মোল কার্বন ডাই অক্সাইডের, 44 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে এই যে 44 গ্রাম, এর মধ্যে যদি আপনাকে বলা হয় যে কয়টি কয়টি কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, মানে সংখ্যায়, তখন এই অ্যাভোগাড্রো সংখ্যাটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, 6.02 ইন্টু 10⁻23, এতটি। ঠিক আছে, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে, যদি এখানে মানে নাইট্রোজেন যদি হয়, নাইট্রোজেনের সংখ্যাও একই হবে, কিন্তু কন্ডিশনটা কি? যে স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তন হতে হবে।
ঠিক আছে, সম আয়তন হতে হবে। সেই আয়তনটা কত? 22.4 লিটার। দেখেন আমি একটা জিনিস বলতেছি, একটু নোট রাখেন। সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক পদার্থের 1 মোল সমান সমান 1 মোল সমান সমান কত গ্রাম? ওই পদার্থের পারমাণবিক ভর অথবা আণবিক ভরের সমান। আর ওইটাকে বলা হচ্ছে 1 মোল। এখন যদি বলা হয় এই 1 মোলের মধ্যে কয়টি ওই অ্যাটম বা ওই অণুটা আছে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা নাম্বার। আর এটা যদি আয়তনে প্রকাশ করা হয় তাহলে 22.4 লিটার। ঠিক আছে, আমি যদি আপনাকে সহজ ভাষায় বলি, মনে করেন আপনি বাজারে আলু কিনতে গেছেন। আপনি আলু কিনছেন কত? 1 কেজি। কারণ 1 কেজি কিনলেন, তাহলে সেই 1 কেজি কেনার পরে আপনি যে বাস্কেটটাতে রাখলেন, মনে করেন একটা বাস্কেটে রাখলেন, তাহলে ওইখানে তো আলু 1 কেজি কিনছেন, সেটা কি ভরে কিনেছেন? ঠিক আছে, ভর, ভর হচ্ছে 1 কেজি বা ওজন 1 কেজি। এখন এই 1 কেজি কে আপনি গুনতে পারেন না, মনে করেন যে এখানে একটা 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 এভাবে মনে করেন 10টা আলু রয়েছে সংখ্যায়। এখন আমি যদি বলি 1 কেজি আলু নিয়েছেন, এখানে সংখ্যায় কয়টা আছে, তখন আপনি বলছেন কি 10টি। 10টি আছে। আর যদি এই বাকেটটা বা এই বালতিটা যদি 20 লিটারের একটা ইয়া হয়, বাকেট হয়, তাহলে আপনি যদি বলি যে এখানে এর আয়তন কত, তাহলে এই পাত্রের আয়তন যতটুকু মানে সে গ্রহণ করছে বা যতটুকু সে আয়তন নিয়েছে সেটাই তার আয়তন। তাহলে 20 লিটার হচ্ছে আয়তন। অর্থাৎ আপনি ওই অ্যামাউন্টটাকে, ওই বস্তুটাকে আপনি কয়েকভাবে কিন্তু ব্যক্ত করতে পারেন। সেটা কি সংখ্যায় যদি বলে তাহলে 10টি, ভরে যদি বলেন তাহলে হবে 1 কেজি, আবার যদি আপনি আয়তনে বলেন তখন এত লিটার। ঠিক রাসায়নিক পদার্থের ক্ষেত্রেও আমরা এটাকে ভরে মাপতে পারি, এটাকে আমরা সংখ্যায় বলতে পারি, এইটাকে আমরা কিসে বলতে পারি? আয়তনে বলতে পারি। সেই সংখ্যাটাই হলো এটা, এখানে 1 মোলের মধ্যে 6.02 × 10⁻23 এতটি অ্যাটম বা এতটি অণু। আবার যদি বলে এর আয়তন কত, এর আয়তন হলো 22.4 লিটার। ঠিক আছে, আর সংখ্যা হচ্ছে এটা। আর যদি এই গ্রামে বলা হয়, এইটার আণবিক ভর বা পারমাণবিক ভর গ্রামে প্রকাশ করলে যেটা হয় সেটা। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? অ্যাভোগাড্রো সংখ্যাটা এটা পরীক্ষায় আসে নাই, তবে এটা আসার মতো একটা কোশ্চেন। অবশ্যই এটা সংখ্যাটা মানটা মনে রাখবেন, 6.02 × 10⁻23। এই সাইন্টিফিক যে মানে সংখ্যাগুলো আছে, অনেকের কাছে এটা অনেক সময় ভুল হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, অনেক সময় আমরা বিভিন্ন যেমন সংখ্যা দেখি যে 1.6 × 10⁻19 কুলম, অর্থাৎ এখানে অনেক সময় মাইনাস হবে কিনা প্লাস হবে, এটা নিয়ে কনফিউশন থাকে। ঠিক আছে, আমরা এখানে অনেক সময় বলছি যে 6.02, আপনার অপশনে কিন্তু মাইনাসও থাকবে 23, আবার পজিটিভও থাকতে পারে 6.02 × 10⁻23। তাহলে এই সংখ্যাটা, ঠিক আছে, সব সময় পজিটিভ হবে এটা। কারণ কি, একটা অণুর মধ্যে কোটি কোটি কিন্তু আপনার হচ্ছে যে অ্যাটম আছে বা অণু আছে, এই জন্য এটা সংখ্যায় অনেক বেশি হবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে 10⁻23, এটা কখনোই নেগেটিভ হবে না, এটা মাথায় রাখেন। ঠিক আছে, অসংখ্য কোটি কোটি এখানে অ্যাটম বা অণু আছে, যার জন্য এটা কখনোই নেগেটিভ হবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কত? 6.02 × 10⁻23 অ্যাভোগাড্রো নাম্বার বলে বা অ্যাভোগাড্রো সংখ্যা বলে। আচ্ছা, এরপরে আসেন মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন দিস স্লাইড, ইন দিস প্রেজেন্টেশন অর ইন দিস ক্লাস, সেটা কি? আইসোটপ। আইসোটপটা কি? আইসোবার কি, আইসোটোন কি, আমরা কিন্তু এর আগে মানে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দুইটাই কিন্তু আমরা পড়েছি। তো সেই ক্ষেত্রে আমরা আইসোটপ মানে আমাদের বের করা খুবই সহজ। আইসোটপ কিছুই নয়, আইসোটপ হলো একই মৌলের মানে বিভিন্ন ভর বিশিষ্ট পরমাণুকে আইসোটপ বলা হয়। ঠিক আছে, এখানে একটা জিনিস, সেটা হলো একই মৌল। তাহলে একই মৌলের পারমাণবিক সংখ্যা কি একই হবে না আলাদা হবে বলেন তো? পারমাণবিক সংখ্যা একই হবে। যেমন কি, যেমন আপনি যদি বলেন যে অক্সিজেন, হ্যাঁ অক্সিজেন, অক্সিজেন হচ্ছে যে আমরা দেখি যে অক্সিজেনের
এটা যেটা দেখলাম অক্সিজেন 16, আবার অক্সিজেন 18 আছে। হ্যাঁ, এখানে পারমাণবিক সংখ্যা যেটা 6, এখানেও 6। তাহলে একই মৌল বলছি কেন? কারণ হচ্ছে যে দুইটারই প্রোটন সংখ্যা তো সেম, প্রোটন সংখ্যা সমান, অর্থাৎ প্রোটন সংখ্যা মানেই তো পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পিপি, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা সেম। তাহলে একই মৌল, এই কারণেই যে পারমাণবিক সংখ্যা সেম। তাহলে একই মৌলের কিন্তু ডিফারেন্টটা কোথায়? 16 আর 18, অর্থাৎ পারমাণবিক ভর আলাদা, অর্থাৎ ভর সংখ্যাটা আলাদা, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম। তাহলে এটা কি অক্সিজেন একই মৌল যেহেতু, তাহলে অক্সিজেন ছাড়া তো অক্সিজেন নাইট্রোজেন তো হচ্ছে না। তাহলে একই মৌলের মধ্যে সম্পর্ক এগুলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে পারমাণবিক 16, অক্সিজেন 16 আর 18 কেন? তাহলে 18 কেন বা 16 কেন, এটা মানে আনসারটা হবে এরকম, যে আমাদের পৃথিবীতে মানে অক্সিজেন 16 আছে, অক্সিজেন 18 আছে, কিন্তু অক্সিজেন 16-র যে অ্যাবান্ডেন্স বা পার্সেন্টেজ, শতকরা পরিমাণ, এটা বেশি আছে। ঠিক আছে, আর এইটা কম আছে। ঠিক আছে, এইটা হচ্ছে যে ন্যাচারাল অ্যাবান্ডেন্সের উপর ডিপেন্ড করে এদেরকে এভাবে রাখা হয়েছে, আমরা একটু পরে দেখব। কিন্তু আইসোটপটা কি? আইসোটপের, হ্যাঁ, প্রোটন সংখ্যা সমান হবে। আইসোটপের আছে না, এই যে আইসোটপের পতে হচ্ছে প্রোটন। আইসোটপ, আইসো মানে সমান, হ্যাঁ, আর টপ, আইসোটপের তাহলে এখানে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান হবে। তাহলে প্রোটন সংখ্যা যদি সমান হয়, তাহলে পারমাণবিক সংখ্যা সমান। আর পারমাণবিক সংখ্যা সমান মানে একই মৌল। এখানে হাইড্রোজেন যদি হয়, তাহলে হাইড্রোজেনের 3টা, অক্সিজেন যদি হয় অক্সিজেনের 3টা বা 2টা, যেটাই হোক, কিন্তু এখানে প্রোটন সংখ্যাটা সমান হবে। ঠিক আছে, যেহেতু একই মৌল। এখানে যেটা আমরা উদাহরণে দেখিয়েছি, দেখেন হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ আছে। তাহলে অস্থায়ী কিন্তু আরো থাকতে পারে, কিন্তু হাইড্রোজেনের 3টি স্থায়ী আইসোটোপ আছে। তার মধ্যে হাইড্রোজেন যেটা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন যেটা, সেটা হচ্ছে মানে ন্যাচারাল অ্যাবান্ডেন্স যেটা, সেটা সবচেয়ে বেশি। তাহলে এখানে বলেন তো, 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেনের যে 1, এখানেও 1, এখানেও 1, তাহলে প্রোটন সংখ্যা সমান, মানে সমান থাকতেছে 3টার ক্ষেত্রে। এই জন্য তো 3টাই হাইড্রোজেন, কিন্তু তাদের নাম আলাদা করা হয়েছে কি জন্য? একটা হলো প্রোটিয়াম, একটা হলো ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম। এটা নামটা আলাদা হয়েছে কেন? তাদের ভরের অনুসারে, ভর অনুসারে 3টা আলাদাভাবে নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তাহলে যেই মৌলের অ্যাটমের মধ্যে পরমাণুর সংখ্যা, প্রোটন সংখ্যা সমান, কিন্তু বা প্রোটন সংখ্যা সমান বা পারমাণবিক সংখ্যা সেম, ভিন্নতা কোথায়? ভিন্নতা হলো তাদের ভরে, অর্থাৎ ভর সংখ্যায় অথবা পারমাণবিক ভরে। তাহলে সেটা হবে আইসোটপ। তাহলে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যখন দেখবেন যে হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টাই হাইড্রোজেন, কিন্তু তাদের ভর আলাদা, ভরটা আলাদা হওয়ার কারণে তাদের নাম আলাদা হয়েছে। এই জন্য হাইড্রোজেনের 3টা আইসোটপ, এখানে 3টা স্থায়ী আইসোটপ। হাইড্রোজেন এছাড়াও আরো অনেক আছে, কিন্তু এগুলো প্রকৃতিতে কিছুটা হলেও ট্রিটিয়াম ডিউটেরিয়ামের এক্সিস্টেন্স আছে, আর প্রোটিয়াম সবচেয়ে বেশি। যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এরপরে যেটা দেখা হয়েছে, অক্সিজেনের আইসোটোপ, অক্সিজেন 16 আছে, অক্সিজেন 17 আছে, অক্সিজেন 18 আছে। প্রত্যেকটাই কিন্তু ভর সংখ্যা আলাদা। এখন আমাকে বলেন তো, যেহেতু প্রোটন সংখ্যা সমান আছে, ভর সংখ্যাটা আলাদা হয়ে যাচ্ছে, তাহলে এখানে ভেরিয়েশন হচ্ছে কোন কণিকার কারণে, কোন কণার কারণে এখানে ভেরিয়েশনটা হচ্ছে? আমরা দেখছি যে নিউক্লিয়াসের মধ্যে আছে কি প্রোটন আর নিউট্রন, তাহলে প্রোটন সংখ্যা সমান থাকতেছে, তাহলে ভিন্নতা হচ্ছে কিসে? আমাকে একটু চ্যাট বক্সে জানান। তাহলে এদের যে ভিন্নতা হচ্ছে, কার জন্য ভিন্নতা আসছে বা কোন কণিকার জন্য ভিন্নতা দেখা যাচ্ছে, সেটা কি? আমাকে একটু চ্যাট বক্সে মেসেজ করে জানাবেন।
একইভাবে অক্সিজেন 16, এখানে সবচেয়ে প্রচলিত আইসোটোপ হচ্ছে এটা, যার ভর সংখ্যা 16। এতে 8টি প্রোটন এবং 8টি নিউট্রন রয়েছে। জি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আইসোটোপটা কি। আইসোটোপ হচ্ছে একই মৌলের বা একটা পরমাণুর ভরটা হচ্ছে ভিন্ন, এটাই হচ্ছে তার আইসোটোপ। অক্সিজেন যদি হয়, অক্সিজেনের আইসোটোপ অক্সিজেনই হবে, কিন্তু তাদের ভরটা আলাদা হবে। তাহলে ভর আলাদা হওয়ার ফ্যাক্টরটা কি আপনারা কি ধরতে পেরেছেন? একটু আমাকে চ্যাট বক্সে মেসেজ দিবেন যে আমাদের ভর সংখ্যাটা যে আলাদা হচ্ছে, তাহলে কোন কণিকার কারণে তাদের ভর সংখ্যাটা আলাদা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি এক্সপেক্ট করতেছি আপনাদের কাছে আনসারটা, যে কোন কণিকার কারণে হচ্ছে যে আপনার ইয়েটা হচ্ছে। আমার তো মোবাইল শেষ হয়ে গেছে, তোমার মোবাইল আবার তো নেবে মনে করতাম। প্লিজ আপনারা একটু মিউট করে রাখবেন। ওরে বন্ধ করে দিয়েছে তো দেখে। আচ্ছা, এরপরে দেখেন একটি জিনিস আমি যেটা অলরেডি বলেছি, যে যেই আইসোটপ বা যেই অ্যাটমটার প্রাচুর্যতা সবচেয়ে বেশি, পার্সেন্টেজ সবচেয়ে বেশি, সেটাই হচ্ছে ওই মানে কি বলবো, ওটা হচ্ছে যে মেইন বা আহ, কি বলবো, মেইন অ্যাটম হচ্ছে সেইটা। যেমন এখানে দেওয়া আছে অক্সিজেন 16 প্রাচুর্যপূর্ণ, অর্থাৎ 99.76% হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেন 16 যেটা সেটা। তাহলে এই জন্যই অক্সিজেন 16 মানে যেটা সবচেয়ে স্থায়ী যেটা, সেটা হচ্ছে অক্সিজেন 16। এই জন্য এটাকে আমাদের পিরিয়ডিক টেবিলে রাখা হয়েছে। আর অন্যগুলোর পার্সেন্টেজ খুবই কম, যার জন্য সেগুলোকে মানে আমরা ওইভাবে ধরি না, এটাকে ওই অক্সিজেনের আইসোটোপ আমরা ধরে রাখি। আপনারা কেউ আনসার করেন নাই, মানে এটা কেন হইলো আপনারা কি বুঝতে পারেন নাই? একটু চ্যাট বক্সে জানাবেন। এরপরে দেখেন ইউরেনিয়াম। ইউরেনিয়াম খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা হচ্ছে যে এটাকে রেখেছি, কারণ হচ্ছে যে ইউরেনিয়ামের তিনটা প্রধান আইসোটোপ। একটা হচ্ছে ইউরেনিয়াম 238, আর একটা হচ্ছে ইউরেনিয়াম 235, আর হচ্ছে যে ইউরেনিয়াম 234। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা, অর্থাৎ স্থিতিশীল স্ট্যাবল ইউরেনিয়াম, সেটা হচ্ছে 238। 238 হচ্ছে স্থিতিশীল। ঠিক আছে, তাহলে এই ইউরেনিয়ামটা আমরা ন্যাচারালি কিন্তু এটা পাওয়া যায়। তাহলে অন্যান্য আইসোটোপ যে আসছে বা আছে, এটা ডিফারেন্ট, কেন ডিফারেন্ট সেটা কিন্তু আপনারা জানান নাই এখনো। আশা করছি আপনারা বলতে পারবেন, কিন্তু একটু জানান। ওকে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইসোটোন। আইসোটোনটা কি একটু দেখেন। আইসোটোনটা হলো নিউট্রন সংখ্যা সমান হবে। হ্যাঁ, তাহলে নিউট্রন সংখ্যা অর্থাৎ মানে প্রোটন সংখ্যা কিন্তু সমান হচ্ছে না, সমান হবে কি নিউট্রন সংখ্যা। তো নিউট্রন সংখ্যা যদি হয় আর প্রোটন সংখ্যা যদি ভিন্ন থাকে, তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন মানে কি দুইটা আলাদা অ্যাটমের মধ্যে অ্যাটম কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, যেহেতু প্রোটন সংখ্যা আলাদা। তাহলে দুইটা অ্যাটমের মধ্যে যদি নিউট্রন সংখ্যাটা সেম হয়, তাহলে হচ্ছে যে আমরা তাদের মধ্যে দুজনের মধ্যে সম্পর্ক দিব কি আইসোটোন। যেমন এ এ এর নিউট্রন নাম্বার যদি 5 হয়, এন এন নাম্বার 5, বি এর এন নাম্বার যদি 5 হয়, তাহলে এ আর বি মিলে হবে আইসোটন। আইসোটন, ঠিক আছে। আইসোটন মানে হচ্ছে যে এখানে মাথায় রাখবেন নিউট্রন নাম্বার, নিউট্রন নাম্বার সমান, কিন্তু এই পারমাণবিক ভরে আইসোটোপের ক্ষেত্রে ছিল কি প্রোটন সংখ্যা সমান। তাহলে এখানে প্রোটন সংখ্যা না, নিউট্রন সংখ্যা সমান। তো নিউট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে ভর সংখ্যা অবশ্যই আলাদা হচ্ছে। এজন্য তাহলে দুইটা আলাদা অ্যাটমের মধ্যে বা দুইটা আলাদা পরমাণুর মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটবে।
বা এই রিলেশনশিপটা হবে। যেমন এখানে যদি আমরা কার্বন, ঠিক আছে, এখানে দেখেন কার্বন 14, অর্থাৎ 14 আর এটা 6। আর নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে এখানে 14 আর হচ্ছে 7। দেখেন এখানে পারমাণবিক ভর আলাদা, এই জন্য কার্বন আর নাইট্রোজেন আলাদা হয়ে গেল। কিন্তু এখানে দেখেন নিউট্রন নাম্বার আমরা কিভাবে বের করব, এটার থেকে এটা বাদ দিলে, সরি এখানে হচ্ছে এটা হলো 15, সরি এটা হলো 15, 14 না 15। তাহলে দেখেন এখানে 8 6 14, অর্থাৎ এখানে নিউট্রন সংখ্যা কত, 14 থেকে 6 বাদ দিলে যেটা হয় 8। আর এইখানে 15 থেকে 7 বাদ দিলে কত আসছে, এখানেও 8, অর্থাৎ নিউট্রন নাম্বার হচ্ছে 8। তাহলে এই কার্বনের নিউট্রন সংখ্যা, অর্থাৎ কার্বন 14 এর নিউট্রন সংখ্যা 8, আর নাইট্রোজেনের 15 এর যে নিউট্রন সংখ্যা সেটা 8। তাহলে এই নাইট্রোজেন 15 আর কার্বন 14, এই দুইজনের সম্পর্ক কি, এই দুইজনের সম্পর্কটা হলো আইসোটোন। ঠিক আছে, নিউট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হবে আইসোটোন, আর প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে সেটা হবে আইসোটপ। ঠিক আছে, তাহলে আইসোটপ, আইসোটোন আমরা শিখলাম। এরপরে যেটা দেখব আইসোবার। আইসোটনের কয়েকটা এখানে উদাহরণ দেওয়া আছে। এরপরে যেটা দেখব সেটা হলো আইসোবার। তাহলে দেখেন আইসোবারটা কি, আইসোবার হলো ভর সংখ্যাটা সমান হবে। হ্যাঁ, এখানে মনে রাখার টেকনিকটা হলো আইসোবার। হ্যাঁ, আইসোবার, আইসো মানে সমান, আর মনে রাখবেন বার, বার কি ভরের কাছাকাছি না, তাহলে ভর সংখ্যা সমান হবে। অর্থাৎ এই যে এইখানে যে সংখ্যাটা থাকবে সেইটা সমান হবে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা আলাদা হচ্ছে, প্রোটন সংখ্যা আলাদা হচ্ছে। তাহলে কি হচ্ছে, এটা কি একই মৌলের হবে? অবশ্যই একই মৌলের হবে না, আইসোবার হইতে গেলে দুইটা আলাদা অ্যাটমের মধ্যে হবে। ঠিক আছে, অর্থাৎ ভর সংখ্যা এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আলাদা হবে। ঠিক আছে, আমরা একটু দেখি, আমরা দেখলেই বুঝতে পারবো যে ভর সংখ্যা আলাদা। হ্যাঁ, এখানে আমরা একটু দেখি, সরি এখানে একটা উদাহরণ দেওয়া উচিত। উদাহরণটা দেখেন, এখানে হচ্ছে যে কপার এবং জিঙ্কের, হ্যাঁ কপার এবং জিঙ্কের দুইটারই কিন্তু যেটা ভর সংখ্যা সেটা হচ্ছে 65। ঠিক আছে, 65 হলে দুইটারই ভর সংখ্যা, তাহলে এদের যেহেতু ভর সংখ্যা সেম 65, সুতরাং জিঙ্ক আর কপারের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু আইসোবার হবে। ঠিক আছে, তাহলে আপনাদের এখানে সংজ্ঞাটা খুবই ইম্পর্টেন্ট। আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান হবে, আইসোটনের ক্ষেত্রে নিউট্রন সংখ্যাটা সমান হবে। অর্থাৎ আপনাকে পারমাণবিক ভর থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে আপনি নিউট্রন সংখ্যা পাবেন, নিউট্রন সংখ্যা সমান হবে। আর আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা সমান হবে। ঠিক আছে, তাহলে এই তিনটা সংজ্ঞা থেকে দেখেন হিউজ পরিমাণ কোশ্চিন এসেছে। আমরা চলে যাব কোশ্চিন, বিগত সালের কোশ্চিন গুলো একটু দেখব, দেখলে বুঝতে পারবেন যে আসলে এখান থেকে কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখেন প্রথম যে কোশ্চেনটা, যেটা 17তম বিসিএস এবং 11তম বিসিএস এ এসেছে। হ্যাঁ, এটা অনেক আগে এসেছে, কিন্তু মানে খুব বেসিক একটা কোশ্চেন, সেটা হচ্ছে বস্তু বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক আছে, এখানে অণু পরমাণু দুইটাই কিন্তু আছে, কিন- কিন্তু রাসায়নিক প্রক্রিয়ায় বা রাসায়নিক যে কৌশল, সেই কৌশলে আপনার হচ্ছে যে অংশগ্রহণ করবে কোনটা, একটু আনসার করবেন। ডিয়ার পার্টিসিপেন্টস, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা হচ্ছে যে এই মানে সালের কোশ্চেন গুলো একটু দেখেন, আপনারা আনসার করেন যে এখানে দেখেন যে বস্তু বা মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা কোনটা হবে একটু বলেন তো। হ্যাঁ, পরমাণু।
পরমাণু হচ্ছে যে আপনার হচ্ছে যে এখানে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করবে। খ। এরপরে দেখেন, এরপরে হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কতটি? হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কতটি? এটা একটু বলেন তো, চ্যাট বক্সে জানান। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর সংখ্যা কতটি? দুইটি। হ্যাঁ, এখানে কিন্তু ভুল করেন না যে ওই অ্যাভোগাড্রোর সংখ্যাটা আবার বললেন না। এখানে যেটা বলছে, আপনারা যারা বুঝেন না, আমি বুঝতেছি না আপনারা আনসার করতেছেন না কেন। হাইড্রোজেন মৌলের অণুতে, হাইড্রোজেন অণু যদি বলা হয় এটা হলো H2, সেটার কথা বলছে। তাহলে হাইড্রোজেন অণুতে আছে কয়টা হাইড্রোজেন অ্যাটম? দুইটা। এই জন্য বলা হচ্ছে পরমাণু সংখ্যা। আমি যেটা বলেছিলাম যে একটা সংকেতের এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে তার হচ্ছে যে সেই সংখ্যাটা হচ্ছে যে তার পরমাণু সংখ্যা। সেটাই বলা হয়েছে এখানে, যে হাইড্রোজেন মৌলের অণুতে কয়টি পরমাণু আছে। আচ্ছা, নিচের কোনটি অণু গঠন করে না? এটা যদিও মানে আজকে পড়ানো হয় নাই, দেখি এটা পারেন কিনা আপনারা। নিচের কোনটি অণু গঠন করে না? হ্যাঁ, আপনারা জানেন যে নিষ্ক্রিয় গ্যাস আছে 6টা: হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই 6টা নিষ্ক্রিয় গ্যাস, এরা নিষ্ক্রিয়তার কারণে তারা অণু গঠন করে না। ঠিক আছে, সুতরাং নিচের কোনটি অণু গঠন করে না? এখানে নিয়ন, আর্গন দুইটাই হবে, অর্থাৎ এটার আনসার হবে ঘ। ক ও খ উভয়ই। দেখেন, এটা কিন্তু মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা এসেছে। ঠিক আছে, হ্যাঁ, এগুলা কিন্তু তুমি গুরুত্ব সহকারে পড়তে হবে যে নিচের কোনটি অণু গঠন করে না। একটু খাতায় নোট রাখবেন, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সাধারণত নিষ্ক্রিয়তার কারণে তারা অণু গঠন করে না, স্টেবল অনেক। ঠিক আছে, এজন্য নিয়ন, আর্গন আমরা পরবর্তীতে পর্যায় সারণী আমরা ক্লাস নিব, এখানে আমরা দেখব যে খুব ছন্দের মাধ্যমে আমরা এই মৌলগুলোর নাম মুখস্থ রাখতে পারবো এবং সেটা দিয়ে আমরা ইয়ে করব। আচ্ছা, সিলিকন। সিলিকন কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে কিন্তু মানে প্রচুর ব্যবহার হয়। ঠিক আছে, সিলিকন চিপস এবং আপনার হচ্ছে যে এই গিয়ার অয়েল, মবেল, অর্থাৎ মানে একটু পিচ্ছিল টাইপের যে পদার্থগুলো আছে সেগুলোতে সাধারণত সিলিকন রয়ে থাকে বা থাকে। তো সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? এটা হলো 14 নাম্বার, পর্যায় সারণীর 14 নাম্বার। এই জন্য এর পারমাণবিক সংখ্যাটা হলো 14, অর্থাৎ প্রোটন নাম্বার হলো সিলিকনের 14। হ্যাঁ, আমি এগুলা দিয়েছি যাতে এগুলা মানে পড়েন আপনারা। আচ্ছা, আচ্ছা, সাকিবুল হাসান, সাকিবুল ইসলাম, আপনি এই আনসারটা দেন তো। সাকিবুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। যে আপনি এই এই কোশ্চেনটাকে দেখতে পাচ্ছেন, এটার একটু জি স্যার। আনসারটা করেন যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যাটা কি। ক্লাসে ছিলেন তো নাকি?
স্যার আমি এটার মাঝে দিয়ে আসছিলাম আর কি। আমার কাছে মনে হচ্ছে যে স্যার গ নাম্বার। গ নাম্বার। আচ্ছা, জি স্যার। গ নাম্বার হবে? গ নাম্বার তো হবে না। আমরা বারবার আমি বলতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে পারমাণবিক সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা। প্রোটনের আচ্ছা সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা। জি স্যার। তাহলে প্রোটন হচ্ছে যে নিউক্লিয়াসে দুইটা ইয়া থাকে, কণিকা থাকে। একটা হলো প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে, আর নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে এই যে প্রোটন নাম্বার যেটা, সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা আর হচ্ছে পারমাণবিক ভর যেটা, পারমাণবিক ভর অথবা ভর সংখ্যা যেটাই বলেন না কেন, প্রোটন প্লাস নিউট্রন দুইটার যোগফল হচ্ছে পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সংখ্যা বলে। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা। তাহলে এটা তো আপনার জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি তো মাঝে এসেছি, আমি তো বারবার বলতেছি, হ্যাঁ, তাছাড়া তো আপনারা তো স্যার ভুল করবেন। বারবার বলার কারণটা হলো যাতে আমার শুনেও যেন মুখস্থ হয় বা মনে থাকে। তাহলে পারমাণবিক সংখ্যাটা হলো প্রোটন সংখ্যা, আর থ্যাংক ইউ। পারমাণবিক ভর হলো কি, প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা দুইটাই। ঠিক আছে, দেখেন আরো কত কোশ্চিন এসেছে এর পরবর্তীতে, আপনি দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, দেখেন আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত। তাহলে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা মানে আর্সেনিকের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কতটি। আমি এটা দিয়েছি, এটা পরীক্ষা এসেছে, হ্যাঁ। আমি বারবার বলছিলাম যেগুলা আমাদের খুব পরিচিত মৌল, আর্সেনিক আর্সেনিক আমরা আর্সেনিক দূষণের কথা অনেকবার শুনেছি বা আমরা জানি, এজন্য কিন্তু আর্সেনিকের থেকে কিন্তু কোশ্চেন করেছে। তাহলে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত? এটা 1 থেকে 30-এর মধ্যে না, এটা হলো আর্সেনিকের পারমাণবিক সংখ্যা হচ্ছে 33। ঠিক আছে, দ্যাট মিনস আর্সেনিকের নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা আছে সেটা কিন্তু 33। ঠিক আছে, এগুলা আমি মানে এই জন্যই দেখিয়েছি যে দেখাচ্ছি যে এগুলা যেন পড়লে যেন মনে থাকে। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। হ্যাঁ, এরপরে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত। আমি বলছি ইউরেনিয়াম যেহেতু আমাদের দেশে, হ্যাঁ, ইউরেনিয়াম আমাদের দেশে খুবই মানে কি বলবো, বহুল প্রচলিত হয়ে গেছে। কারণ বিদ্যুৎ, যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এর কারণে। তো ইউরেনিয়াম কিন্তু এখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য ইউরেনিয়াম রিলেটেড আপনাকে এই কোশ্চেনগুলো পড়তে হবে। তাহলে ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? আমি বলেছিলাম 92। আর ইউরেনিয়ামের যেটা পারমাণবিক ভর, সেটা 3টা আছে। 3টার মধ্যে সবচেয়ে স্থিতিশীল যেটা, মানে যেটা আহ, যেটার এক্সিস্টেন্স আমাদের পৃথিবীতে ন্যাচারালি অনেক বেশি, সেটা কত? পারমাণবিক ভর টু 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 238। 38। এটা কিন্তু স্থিতিশীল, গুড। আচ্ছা, এরপরে দেখেন নিউক্লিয়ন সংখ্যা। সাকিবুল ইসলাম, আপনি দেখেন নিউক্লিয়ন সংখ্যা যদি এ হয়, প্রোটন সংখ্যা যদি পি হয়, তাহলে নিউট্রন সংখ্যা এন হলে পরমাণুর ভর সংখ্যা কত? ঠিক আছে, পরমাণুর ভর সংখ্যা কত? এখানে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এন, প্রোটন সংখ্যা পি, নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা মানেই হচ্ছে পরমাণুর ভর বা ভর সংখ্যা, যেটা পারমাণবিক ভর। ঠিক আছে, স্যার অর্থাৎ প্রোটন সংখ্যা নিউক্লিয়ার সংখ্যা তো যোগ হবে না, তারপরে পারমাণবিক ভর পাওয়া যাবে। হ্যাঁ, তো সেটাই, তাহলে ওরা বলে দিচ্ছে যে নিউক্লিয়ন সংখ্যাটা হলো এ, এটা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অর্থাৎ কোন সূত্রটা এখানে তাহলে কাজে লাগতেছে? আমাদের আনসার হবে ক। আনসার ঘ, n ইজ ইকুয়াল টু a প্লাস p। না না না, এ প্লাস পি না, এ তো হচ্ছে যে নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা আর পারমাণবিক ভর বা ভর সংখ্যা একই জিনিস। নিউক্লিয়ন সংখ্যাটাই আপনাকে বের করতে বলা হচ্ছে। তাহলে এ ইকুয়াল টু হবে পি প্লাস এন, মানে আচ্ছা। ক, ক জি। যেটা সেটা। ও আচ্ছা আচ্ছা। ঠিক জি স্যার আছে, ওই যে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যার দুইটা নাম, নিউক্লিয়ন সংখ্যা, পারমাণবিক ভর অথবা ভর সংখ্যা, এই 3টা জিনিস কিন্তু একই। আর অপর দিকে শুধু পারমাণবিক সংখ্যা, শুধু পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে প্রোটন সংখ্যা। ক্লিয়ার? জি স্যার নিউক্লিয়ন
নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা অথবা পারমাণবিক ভর, এই তিনটে একই জিনিস। নিউক্লিয়ন সংখ্যা, পারমাণবিক ভর বা ভর সংখ্যা, এই তিনটে একই জিনিস। সেটা হচ্ছে এ। তাহলে P+N সমান সমান এ। আচ্ছা, 9 নাম্বারটা পারবেন? দেখেন তো সাকিবুল ইসলাম। একটা দেওয়া আছে সংকেত, যেটার উপরে হচ্ছে 17, নিচে দেওয়া আছে 8। উপরের যেটা, সেই সংখ্যাটাকে কি বলা হয় আমি বলেছি, বলেন তো। উপরে যে সংখ্যাটা থাকে বাম পাশে, উপরের যে সংখ্যা, সেটা কি? সেটা হলো ভর হচ্ছে স্যার পরমাণুর সংখ্যা না? এটা কি? আর 8 কি? কোনো একটা অ্যাটমের বাম পাশে উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হলো পারমাণবিক ভর বা ভর সংখ্যা। পারমাণবিক ভর, বা এই যে এটা যেটা আগে যেটা বললেন না, যে নিউক্লিয়ন সংখ্যা, তারপর ভর সংখ্যা, পারমাণবিক ভর, মানে কি? সেটা হচ্ছে P+N, অর্থাৎ নিউক্লিয়ন নাম্বার যেটা, নিউক্লিয়ন সংখ্যা যেটা, সেটাই P+N। আর এইখানে যেটা থাকে বাম পাশের নিচে, সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এই অক্সিজেনের এটা দুইটা সংখ্যা দেওয়া আছে, আর বলছে কি নিউট্রন সংখ্যা বের করতে। পারা যাবে বলেন তো? মানে স্যার গুণ হবে যে না? আপনি উপরে দেখেন 17টা হলো P+N এর মান। জি P+N স্যার। এর মান হচ্ছে 17, আর নিচে শুধু P এর মান দেওয়া আছে 8। তাহলে আপনি এখান থেকে N এর মান বের করবেন। কি হবে? এটা থেকে এটা বিয়োগ করবো না, তাহলে N পাওয়া যাবে। জি স্যার। তাহলে 9 হবে। 17 থেকে 9 8 বাদ দিলে 9, প্লাস অর্থাৎ এখানে হচ্ছে এটা। প্লাস বুঝতে পেরেছেন? আমি যে স্যার। সংকেতটা লিখে দিয়েছিলাম, যে কোনো একটা অ্যাটমের যদি বাম পাশে উপরে যে এই নাম্বার, এখানে কোনো নাম্বার যদি লেখা থাকে, সেটা মিন করবে কি? পারমাণবিক ভর বা ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। আর এইখানে যেটা থাকবে সেটা হবে প্রোটন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে পরমাণুর সংখ্যা। আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে চার্জ, চার্জ থাকবে। ঠিক আছে? এটা একটা নিয়ম, বা এটা একটা ইউনিভার্সাল একটা টেকনিক, কোনো একটা অ্যাটম লেখা। তো সেটাই এখানে দেওয়া আছে। উপরে যেটা সেটা P+N, যেটা পারমাণবিক ভর, আর বামের নিচে যেটা দেওয়া থাকবে সেটা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। 17 থেকে 8 বাদ দিলে যেটা হবে সেটা হবে নিউট্রন সংখ্যা। একদম ক্লিয়ার? না বুঝলে বলবেন, হ্যাঁ। এই যে এটা দেখেন, প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কত ভাগ এই মানে 238 আইসোটপ থাকে? হচ্ছে আমরা 99.2%। এইটা খ যেটা সেটা। ঠিক আছে? এগুলা প্রশ্নে একটা মানে আমি বলছি যে দেখেন প্রত্যেকটা বিসিএস আসছে। যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলে? আমি বলেছিলাম প্রোটন সংখ্যা সমান সমান যাদের, তাদেরকে কি বলে? আইসোটোপ। আইসোটপ বলে। আমি মনে রাখার টেকনিক বলেছিলাম যে আইসোটপের প আছে, ঠিক আছে, প আছে, তাহলে প্রোটন সংখ্যা সমান হবে। প আছে, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান। এগুলো দেখে দেখে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। এরপরে দেখেন, অ্যাটমিক সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায়, তাদেরকে কি বলে? আমি আপনাদেরকে যে কোশ্চেনটা করেছিলাম ওই সময়, যে অ্যাটমিক নাম্বার সেম, অর্থাৎ অ্যাটমিক সংখ্যা সমান, মানে একই অ্যাটমের, কি কারণে তাদের ভর সংখ্যাটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু এখানে অ্যান্সার একটা দেওয়া আছে। নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বেড়ে যায়, যার জন্য এদের ভরটা ভিন্ন ভিন্ন হয়। একই মৌল হওয়া সত্ত্বেও ভরটা আলাদা হয়। এদের মধ্যে যেটা বেশি স্টেবল, শতকরা পরিমাণ যেটা বেশি আমাদের মানে পৃথিবীতে, সেটাকে আমরা বেসিক ধরি আর কি।
তাহলে এখানে বলেন তো অ্যাটমিক সংখ্যা একই বা পারমাণবিক সংখ্যা একই হলে তাদের কি বলা হয়? এটাও কিন্তু বিসিএস এর কোশ্চেন। কি বলা হবে? Isobar. হুম Isobar. No. আইসোবার হবে? এটা কি আইসোবার হবে? অ্যাটমিক সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা না? পারমাণবিক সংখ্যা No. মানেই তো প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা একই হচ্ছে, বলছে যে প্রোটন সংখ্যা একই। প্রোটন সংখ্যা একই হলে কাদের হয়? প্রোটন সংখ্যা একই কাদের হয়? প্রোটন সংখ্যা একই কাদের হয়? একটু আগে যেটা বলা হলো সেটাই, অর্থাৎ আইসোটোপ। আমি কি বুঝাইতে Sorry. পারিনি? মানে ওইটা একটু মানে প্রোটন অ্যাটমিক সংখ্যা মানে কি পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা যদি একই হয় মানে তো আহ মানে প্রোটন সংখ্যা একই। তাহলে প্রোটন সংখ্যা একই হলে মানে ভর সংখ্যা আলাদা হলে তো সমস্যা নাই, আমাদের একই যেটা সেটাই হবে আনসার, আইসোটপ। ঠিক আছে। এরপরে আইসোটপের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে সবই কিন্তু আইসোটপ রিলেটেড কিন্তু এখানে প্রশ্নগুলো এসেছে। তো আইসোটপের ক্ষেত্রে কোনটি সঠিক? ভর সংখ্যা সমান থাকে, নিউট্রন সংখ্যা একই থাকে, প্রোটন সংখ্যা সমান থাকে, প্রোটন ও নিউট্রন সংখ্যা একই থাকে, সমান থাকে। কোনটা হবে? সেম কোশ্চেন একদম। স্যার প্রোটন সংখ্যা সমান থাকবে। গুড। আচ্ছা এর পরেরটাতে যাই। যে নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, সমান কি নিউট্রন সংখ্যা? তাহলে আমরা তিনটা বলেছিলাম, আইসোবার, আইসোটপ, আইসোটন। আইসোটন আইসোবার, হ্যাঁ, নিউট্রন সংখ্যা সমান হচ্ছে আইসোটনের ক্ষেত্রে। আচ্ছা এখানে বলেন যে কোন মৌলে নিউট্রন নেই। ঠিক আছে, একটা মৌল আছে যেখানে নিউট্রন নাই, সেটা কোনটা? স্যার অক্সিজেন। কিভাবে? স্যার অক্সিজেনের কোনো ইয়া নাই, কি বলে যে আপনার ওই যে এটার কোনো, ও তো ওই অক্সিজেনের কোনো ইয়া নাই তো, তাই? না নাকি এইচ টু পানি। জি স্যার, আমি তো যতটুকু বুঝতেছি ও হবে, অক্সিজেন হবে স্যার। অক্সিজেন হবে? অক্সিজেন হবে না। অক্সিজেন তো আপনার অক্সিজেন স্যার 6, আর হচ্ছে যে 6, আর এখানে হচ্ছে যে কত, সরি অক্সিজেন 8 আর এখানে 16। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে যে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, প্রোটন সংখ্যা 8, আর এখানে প্রোটন আচ্ছা প্লাস নিউট্রন সংখ্যা হচ্ছে 16। ঠিক তাহলে তো আছে, ও এখানে তাহলে নিউট্রন তো 8 হচ্ছে, জি তাই স্যার। না? তাহলে তো এটা হচ্ছে না, হাইড্রোজেন হবে এটার ক্ষেত্রে। কারণ কারণ হচ্ছে যে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, মানে প্রোটন সংখ্যা 1, আবার পারমাণবিক ভর P+N সেটাও 1। আর হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে প্যাঁচ লাগা যায়, এই একটা হুম, সমস্যা। আচ্ছা আচ্ছা। স্যার এটা আপনি, কোশ্চেন ছিল একটা, আচ্ছা মানে আমি বলি হাইড্রোজেন হলো 1 নাম্বার অ্যাটম, মনে রাখবেন। হাইড্রোজেন জি হলো স্যার। 1 নাম্বার অ্যাটম। আর আমরা বললাম না সিরিয়াল নাম্বারটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। তাহলে 1 নাম্বার অ্যাটমের পারমাণবিক সংখ্যা 1, আর এর পারমাণবিক ভর যেটা সেটাও 1। তাহলে পিপি অর্থাৎ এটা 1 তো 1ই থাকতেছে, তাহলে পারমাণবিক ভর ছিল কি 1+0 = 1 না? তাহলে জি প্রোটন স্যার। সংখ্যা তো আপনার জানেনই একটা, তাহলে এখানে তো নিউটন 0 না হলে তো 1 হবে না, যার জন্য নিউটন নাই হচ্ছে যে হাইড্রোজেনের মধ্যে। হাইড্রোজেন ছাড়া যত এলিমেন্ট আছে সবগুলাতেই নিউট্রন থাকে বা নিউট্রন আছে। আচ্ছা বলেন আপনার কোশ্চেনটা বলেন।
আচ্ছা স্যার, এই যে নিউট্রন, ওই যে পারমাণবিক যে বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে ফালানো হয়েছিল, হুম সেখানে একটা প্লুটোনিয়াম বোমা ব্যবহার করা হয়েছিল নাকি না? হুম তো, আচ্ছা স্যার, এটা ইউরেনিয়াম না থেকে কি প্লুটোনিয়াম বেশি শক্তিশালী, ধ্বংসাত্মক বেশি? হ্যাঁ, এটা হলো যে আপনার মানে যত পারমাণবিক বোমা আছে সবগুলোই শক্তিশালী, ঠিক জি আছে, স্যার। কিন্তু এদের মধ্যে আবার কোনটা শক্তিশালী এটা হলো যে আপনার মানে এই নিউক্লিয়ার রিয়াকশন যেটা খুব, চেইন রিঅ্যাকশনের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ এটার চেইন রিয়াকশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, যার জন্য আপনার হচ্ছে যে যেটা বেশি পারমাণবিক শক্তি পারমাণবিক সংখ্যা বেশি হবে বা স্টেবিলিটি কম হবে সেইটা বেশি শক্তিশালী হবে, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, প্রকৃতিতে প্রাপ্ত হাইড্রোজেনের আইসোটপ কয়টি? স্থিতিশীল যেটা সেটা হবে 3টি। হ্যাঁ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, যেটা আমরা দেখিয়েছি অলরেডি। তাহলে আপনাদের কিন্তু বেশিরভাগ কোশ্চেন এসেছে কিন্তু আইসোটপ থেকে। সো আইসোটপ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ, ফর মানে এক্সামের জন্য। তো এই ছিল আজকের বিজ্ঞান ক্লাস। আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। যারা বুঝেন নাই অবশ্যই নোট রাখবেন, আমরা ডিসকাস করব, ঠিক আছে। ডিসকাস না করে পড়লে কিন্তু আপনাদের মনে থাকবে না, এটা 100%। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য কিন্তু আমি একদম ছোট 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 করে আমি কিন্তু আগাচ্ছি, সেক্ষেত্রে আপনার বেসিকটা যেন স্ট্রং হয়। এবং নিয়মিত পড়াশোনা শেষ করবেন, মানে পড়ে শেষ করবেন কিন্তু, তাছাড়া কিন্তু এগুলো মনে থাকবে না। আপনার হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না। যদি আপনি চাকরি প্রত্যাশী হন এবং চাকরি যদি পেতে চান তাহলে আপনাকে সময় দিয়ে পড়তে হবে এবং এগুলা প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি মানে পরীক্ষায় ভালো করবেন আশা করা যায়। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আবার ইনশাআল্লাহ শনিবারে আগামী ক্লাসে দেখা হবে। সকলকে ধন্যবাদ।